এই মামলা করতে গিয়ে 40 বছর সে আদালতের বারান্দায়। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। আপনারা জানেন হরেন চন্দ্রনাথ সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা। 7 বছর চাকরির মাথায় 1985 সালে তার চাকরি যায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি এই অপরাধে। হরেনচন্দ্রের বিরুদ্ধে প্রথম সামরিক আদালতে মামলা হয়। সেই আদালতে সামারি ট্রায়াল, যেটাকে আমরা ট্রায়াল বলি না, ট্রায়ালে তার 5 বছর সাজা হয়। এই সাজাকালীন সময়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়, পুলিশ মামলা করে ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে। সেই মামলাটি তিনি জেলখানায় থেকে জবাব দিয়ে সেই মামলাটির থেকে তিনি নিষ্কৃতি পান, সেই মামলা খারিজ হয়। এরপর সোনালী ব্যাংক ওনার বিরুদ্ধে মানি স্যুট করে উনি জেলে থাকা অবস্থায়। সেই মানি স্যুট একতরফাভাবে রায় হয়ে ওনাকে দোষী সাব্যস্ত করে। উনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আদালতে মিসকেস করে উনি প্রতিকার চান। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালত উনিসহ আরও 2 জনকে খালাস দেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ার কারণে। এরপর সোনালী ব্যাংক তার পিছু লেগেই ছিল, হাইকোর্টে এসে রিভিশন ফাইল করে। অনেক বছর মামলা ওখানে পেন্ডিং থাকা থেকে পরবর্তীতে ওইটা দীর্ঘ শুনানির পর দীর্ঘ রায়ের মাধ্যমে হাইকোর্টে ওনাকে খালাস দেন। এরপরও সোনালী ব্যাংক ওনাকে নিষ্কৃতি দেয়নি। মাত্র 16 লাখ টাকা 9 জনকে অ্যাকিউজ করে এই মামলা চলতেই থাকে। মামলাটি হাইকোর্টের পরে আবার সোনালী ব্যাংক অ্যাপিলেট আদালতে আবার অ্যাপিল করে। শুধু অ্যাপিলই করেনি, অ্যাপিল করে এই মামলা আর তদবিরবিহীন রেখে দেয়। ইন দ্য মিন টাইম 2012 সালে হরেন চন্দ্রনাথ তার যাবতীয় পাওনা চেয়ে রিট করেন। সোনালী ব্যাংক অ্যাপিলেট ডিভিশনের মামলা দেখিয়ে ওই রিটটি স্থগিত করে রাখে। এই মামলাটি গত বছর আমি আপনাদের অনেক সহকর্মীর কল্যাণে লিগেল এইডের মাধ্যমে মামলাটি পাই। গত বছরও এই মামলাটি শুনানির 15 নম্বর আইটেমে ছিল 2 নম্বর কোর্টে। আনফর্চুনেটলি ওই কোর্ট যখন ভেঙে যায় আর মামলাটি হয়নি। আমি নতুন কনিষ্ঠ হয়েছে যখন কোর্ট, আমাদের অ্যাপিল বিভাগ, আমি প্রথম দিন মামলাটি মেনশন করেছি, আপনারা দেখেছেন যে অ্যাপিল কোর্ট এটা অ্যালাউ করেছে। দীর্ঘ প্রক্রিয়ায় এটা লিস্টে এসেছে। আজকে এই মামলাটি শুনানি হয়েছে। এই মামলাটি শুনানির পরে আমি ছোট্ট করে নাটশেল বললাম হরেনচন্দ্রের 40 বছরের বেদনার কথা। মাননীয় অ্যাপিল বিভাগের সবাই তার বেদনার কথা ছোট করে শুনেছে, মর্মাহত হয়েছে। এই মামলা করতে গিয়ে 40 বছর সে আদালতের বারান্দায়। আপনারা অনেকে নিউজ করেছেন, ডকুমেন্ট করেছেন, যেটি ওয়ার্ল্ড মিডিয়ায় এখন হরেন চন্দ্রনাথের কাহিনী। আমরা আমাদের রুল অফ ল-এর অনেক বাজে দিক নিয়ে আমরা অনেক আলোচনা করি। আমি মনে করি আজকে আমরা ব্যাকে গেলাম, রুল অফ ল আপহোল্ড হয়েছে কিভাবে। হরেনচন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় অ্যাপিল বিভাগ 20 লক্ষ টাকা সোনালী ব্যাংককে মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ। আমাদের দেশে ভুয়া মামলা, বাজে মামলা এমনভাবে হচ্ছে যেটি বন্ধ করার জন্য কস্ট ইম্পোজ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এবং সোনালী ব্যাংকের উপর যে 20 লক্ষ টাকা কস্ট আজকে দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে হরেনচন্দ্র পাবে, এতে করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ভুয়া মামলা করার ক্ষেত্রে বিরত থাকবে বলে আমি আশা করি। কারণ বাংলাদেশে যে কোনো মামলা যে কোনো প্রকারে আমরা ফাইল করি, আইদার ডিপার্টমেন্ট উপকৃত হয়, ডিপার্টমেন্টের লয়ার উপকৃত হয়, কিন্তু যিনি ভিকটিম, যিনি অ্যাকিউজড, তার সর্বশান্ত হয়ে যায়। তো সুতরাং আজকে যেটি আমি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মনে করছি, হরেন্দ্র চন্দ্রনাথের 40 বছরের যন্ত্রণার অবসান। হরেন চন্দ্রনাথকে অহেতুক হয়রানি করার কারণে সোনালী ব্যাংকের উপর যে 20 লক্ষ টাকা কস্ট, এটি যুগান্তকারী একটি রায়। আমাদের রুল অফ ল আশা করি এটা সোনালী ব্যাংক দিবে, যারা এখানে অ্যাপিলেন্ট ছিল তাদেরকেই, তারাই দিবে। সোনালী ব্যাংক একটা বডি, সোনালী ব্যাংক একটা কোম্পানি, সোনালী ব্যাংক একটা বোর্ডের মাধ্যমে চলে, ওরাই দেবে। এর পরবর্তীতে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে শুধু জানাতে চাই একটি জিনিস, আমরা জুলাই বিপ্লবের পরে আমরা সব কিছু নতুন করে শুরু করতে চাই।
আজকের রায়ের মাধ্যমে নতুন করে শুরু হবে। আশা করি কস্ট ফলো দ্য ইভেন্ট ইংল্যান্ডে যেটা ডিসমিস করে দিয়েছে, ওদের আপিলটা খারিজ করে দিয়েছে। আমি যেটি বলতে চাই, উন্নত দেশে ইংল্যান্ড সহ কস্ট ফলো দ্য ইভেন্ট বলে, যে হারবে সে মামলার যাবতীয় খরচ বহন করবে। বাংলাদেশে এটার সূচনা হবে, আজকে রায়ের মাধ্যমে সূচনা হলো। আমি মনে করি প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা কোর্ট কস্ট ফলো দ্য ইভেন্ট ফলো করলে মামলার 50% জট কমে যাবে। আর আজকে হরেনচন্দ্রর যে পক্ষে আপনারা যে ডকুমেন্টারিগুলো করেছেন, তার জন্য তার পক্ষ হয়ে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর পাশাপাশি আপনারা যে ভালনারেবল লোকের পক্ষে এখানে প্রিমাইজে যারা সাংবাদিকতা করেন, তাদের যে দৌড়াদৌড়ি ছুটোছুটি, সেটিও কিন্তু এটা উল্লেখযোগ্য, সেটাও উল্লেখ করতে হবে। আপনারা আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের মামলা, আরও ভালনারেবলকে নিয়ে ডকুমেন্টারি করবেন, এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমি করছি। চাকরি করি সোনালী ব্যাংক যাত্রাবাড়ি শাখায়, তখন কিছু টাকা দেওয়া হয় যাত্রাবাড়ি শাখার থেকে, চলে যায় রেমিটেন্স লোকাল অফিস রিসিভ করে, কাগজে কলমে একা রিসিভ করে দিয়ে দেয়। তা আমার কোনো দায়িত্ব থাকে না। সেই কেস জজ কোর্টে দিতেছি, হাইকোর্টে দিতেছি, আজকে সুপ্রিম কোর্টেও দিয়েছিলাম। এরা আমার হয়রানি করেছে। আমার লয়ার ব্যারিস্টার ওমর ফারুককে ধন্যবাদ, আপনাদেরকেও সবাইকে, মিডিয়াকে ধন্যবাদ যে আপনারা সাক্ষাৎকার নিচ্ছেন, তার জন্য অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওই যে বাসের 40 বছর যাবৎ আমি নিজে লয়ার। 1985 সালে আমি LLB পাস করেছি, কিন্তু আমি লাইসেন্স করি নাই। এই কেসগুলো আমি নিজেই পরিচালনা করছি, জজ কোর্টে, হাইকোর্টে, আবার এই সুপ্রিম কোর্টে আমার ব্যারিস্টার ওমর ফারুক সব করেছে, এবং উনার দৌলতেই আজ এখানে আমার বিজয় হয়েছে, শেষ বিজয় হয়েছে। হ্যাঁ, আমি চাকরি হারানোর পরে অনেক করুণ অবস্থা আমার। আমি চাকরি হারানোর পর গাবতলিতে শ্যামলী পরিবহনের টিকিট বিক্রি করেছি, করে আমি জীবিকা নির্বাহ করেছি। আমি 2 মেয়েকে লেখাপড়া শিখাইছি, 2 মেয়েই অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ক্লাস, মাস্টার্স ফার্স্ট ক্লাস, 2 জনকেই বিয়ে দিয়ে দিয়েছি। আমি এখন মোটামুটি আছি ভালো। আমার কিচ্ছু নাই, মানে সম্পত্তি নাই। এই কেস চালাতে গিয়ে আমার ফসলি সম্পত্তি চলে গেছে 12-14 বিঘা, বা তারপরে গিয়েছে আপনার ভিটা বাড়ি, ঘর। আমি ল্যান্ডলেস, হোমলেস। এখন কিছুই আমার করার নাই, কারণ 20 লক্ষ টাকা আমাকে কেসের খরচ বাবদ দিয়েছে কোর্টকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তার আবেদনের প্রেক্ষিতে অ্যাপিল বিভাগ সেটা 5 ওভার আইটেমে রাখছেন, এবং সেটা শুনানি হওয়ার পর অবজারভেশনে দিয়েছেন যে উনি বক্তব্য দিয়েছেন যে 40 বছর হয়রানি হয়েছেন। এটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া। এখানে এই 40 বছর সোনালী ব্যাংক, সেখানে কোনো হস্তক্ষেপ ছিল না। বিচারিক আদালত, আপিল বিভাগ এবং আপিল বিভাগ, সেটা হচ্ছে বিচারিক প্রক্রিয়া। 40 বছর ওনার হয়েছে, ব্যয় হয়েছে, তার জন্য সোনালী ব্যাংক ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে দায়ী না। এবং বিজ্ঞ আদালত ওনার যে রেসপন্ডেন্টের আইনজীবীর সাবমিশনের প্রেক্ষিতে 20 লক্ষ টাকা যে কস্ট দায়ের করেছেন, সোনালী ব্যাংক যে আমাদের সিনিয়র আইনজীবী আছেন এবং আমরা ব্যাংকে অবগত করানোর পর রিভিউর ব্যবস্থা আছে, সিস্টেম আছে। এই আদেশে ক্ষুব্ধ হয়ে সোনালী ব্যাংক হয়তো রিভিউ করতে পারে, এবং রিভিউর পরবর্তী যে জাজমেন্ট আসবে, আদেশ আসবে, সেটাই চূড়ান্ত, এবং সেই আদেশ মোতাবেকই এই মামলার চূড়ান্ত ফয়সালা হবে। এটি আমার সোনালী ব্যাংকের পক্ষ থেকে বক্তব্য। এখন হার এবং জিত সেটা সোনালী ব্যাংকের হাতে না, সোনালী ব্যাংকের হাতে না, এবং তদন্তকারী সংস্থার হাতে না। বিচারিক প্রক্রিয়া, এখন এই বিচারিক প্রক্রিয়াতে সোনালী ব্যাংক তার যদি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন না করে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে, আপনারা কেন আপিল করেন নাই। আপনারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আপনারা সন্দিগ্ধ। অতএব প্রাতিষ্ঠানিক আপনাদের স্বচ্ছতার জন্য, বিচারিক স্বচ্ছতা, সেটা আপনার মোকাবেলা করতে হবে, এটাই আইন। না, সেটা তো আপনার না, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত। সোনালী ব্যাংক রিভিউ করবে কি করবে না, এটা বিধান আছে। বিধানের বাইরে তো মিডিয়াও না, আমরা ব্যক্তিও না, প্রতিষ্ঠান না। টাকা যেহেতু যদি রিভিউ হয়, তাহলে রিভিউর চূড়ান্ত সিদ্ধান্ত আসলে ব্যাংক দিতে বাধ্য।